80 শতকে আয়ারল্যান্ডে একটা দুর্ভিক্ষ হয়, অনেক ভয়াবহ একটা দুর্ভিক্ষ। এবং ওই টাইমটাকে বলা হয় বা ওই প্রবলেমটাকে বলা হইতো গ্রেট ফেমিন। এই গ্রেট ফেমিনের কারণটা ছিল যে ওদের দেশের যে মেন সোর্স অফ ফুড আলু, ওই আলুতে একটা ব্যাকটেরিয়ার একটা প্রবলেম হয় আর কি, হ্যাঁ, যার জন্য ওদের খাবারগুলো নষ্ট হয়ে যায়। তো এই খাবারগুলো নষ্ট হওয়ার জন্য একে তো এটা তাদের মেন সোর্স অফ ফুড, তো খাবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের অলরেডি খাবারের অভাব হচ্ছে। তারপরে তখনকার সরকার চিন্তা করে যে তারা ফুড এক্সপোর্ট করবে। তো তোমার দেশের মানুষ খাচ্ছে না, তুমি আবার ফুড এক্সপোর্ট করতেছো, তার মানে হচ্ছে ম্যাসাকার, লিটারালি দুর্ভিক্ষ, মানুষ না খেয়ে মরতেছিল। তো এই প্রবলেমটা থেকে বাঁচার জন্য ওই টাইমে 80s-এ লাইক 80-88 এই টাইমটাতে আর কি অনেক আইরিশ পিপল, অনেক জুইস পিপল, জিউস ইহুদি, অনেক ইহুদিরা মাইগ্রেট করা স্টার্ট করতো লন্ডনের হোয়াইট চ্যাপেলের ইস্ট সাইডে। আর যেহেতু ওই দেশের মানুষও আছে, তারপর আবার এত মানুষ এখানে মাইগ্রেট করতেছে, আমাদের দেশের রোহিঙ্গাদের কথা চিন্তা করেন, তার মানে হচ্ছে মানুষে মানুষে ভরা। হোয়াইট চ্যাপেল এখন যতটুকু মানে আয়তন দিয়ে ওরকম পরিবেশ বেষ্টিত করা না বা মার্ক করা না হইলেও, তখনকার সময় হোয়াইট চ্যাপেলের আয়তন ছিল মাত্র 1.44 কিলোমিটার। আর এই 1.44 কিলোমিটারে লিটারেলি 2,50,000 মানুষ বাস করতো ওই টাইমে। তারপরে আবার ওই সময় রেসিজমের পরিমাণ প্রচুর বেশি ছিল। কেউ যদি বুঝতে পারতো যে হ্যাঁ এটা মাইগ্রেট করে আসছে, তার মানে তার সাথে দুর্ব্যবহার, তার চাকরি নাই, তার খানা নাই, কিছু নাই, পিপল ওয়ার সো ডিভাস্টেটেড। ওই টাইমে বসবাস করা একদম অযোগ্য তৈরি হয়ে গেছিলো, হ্যাঁ। অ্যান্ড যখন আর কি একটা জায়গায় অনেক বেশি দারিদ্র, কাজকর্মের অভাব, তখনও কিন্তু ওই দেশটাতে বা ওই জায়গাটাতে প্রচুর পরিমাণে চুরি, ডাকাতি, ছিনতাই, মার্ডার, রেপ এইসব জিনিস বেড়ে যায়। তো এইখানে এই স্টোরিতেও খুব একটা ডিফারেন্ট কিছু ছিল না। ওই টাইমে হোয়াইট চ্যাপেলে প্রচুর পরিমাণের রেপ, মার্ডার, চুরি, ডাকাতি সব কিছু অনেক বেড়ে যায়। আর আরেকটা প্রবলেম ছিল হোয়াইট চ্যাপেলে পতিতাবৃত্তি, সেটা লিগাল ছিল। লিগাল ইন আ সেন্স যে তোমাকে ধরে নিয়ে যাবে না যতক্ষণ না পর্যন্ত তারা দেখবে যে তুমি তোমার এই কাজটার জন্য কাউকে অ্যাপ্রোচ করতেছো। কেউ যদি নিজে থেকে তোমার কাছে আসে বা তুমি সিক্রেটলি তার সাথে মার্কেটিং করো বা যাই করো, তোমাকে কেউ ধরবে না, কিন্তু কারো চোখে যদি পড়ে তখন তোমাকে ধরবে। বাট এটা সব থেকে ইজি ব্যবসা ছিল। অ্যান্ড এই ব্যবসায় দেখা যেত যে ওর কোনো জব নাই, ও সেক্স ওয়ার্কার হয়ে গেল, ওর কোনো জব নাই, ও সেক্স ওয়ার্কার হয়ে গেল। এইরকম একটা অবস্থা ছিল, মানে সবাই এই সেক্স ওয়ার্কের প্রতি ঝুঁকে যাচ্ছিল। অ্যান্ড প্রচুর মদ টদ খেয়ে তারা একদম সারাক্ষণ বিভোর থাকতো। সো আই এম টকিং অ্যাবাউট 1888 হোয়াইট চ্যাপেল। এত কিছু বলতেছি তার মানে এটুকু বুঝতেই পারছেন আজকে আমাদের স্টোরিটা কি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি নিশাত ফ্রম দ্য ইজিনা গার্ল। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের মা চাঁদের গল্পের নতুন এপিসোডে। আই নো আই এম ভেরি লেট, বাট আমার ছোটো বোনের বিয়ে ছিল, সো আই ওয়াজ ভেরি বিজি। সো আমি আর দেরি না করে লেটস স্টার্ট আউট টু দ্য স্টোরি, বিকজ আজকের স্টোরি অনেক মানুষ আগে কভার করছে, কিন্তু আমি একটা রিলস দিছি অ্যান্ড ওখানে আমাকে সবাই রিকোয়েস্ট করছে যে এটা নিয়ে আমি যাতে একটা স্টোরি বানাই। ইটস আ ভেরি কমন স্টোরি, কিন্তু এত ফেমাস একটা সিরিয়াল কিলারকে নিয়ে যদি আমাদের চ্যানেলে না বলি তাহলে কেমন যেন হয়ে যায় না। তো আমি একটু শর্ট করে স্টোরিটা বলবো, যতটুকু শর্ট করে। সো টুডে উই উইল টক অ্যাবাউট জ্যাক দ্য রিপার। So let's start our today's story. আগস্টের 31 তারিখ রাত 3:30টার দিকে বাকলস রোডতে একটা লোক হেঁটে যাচ্ছিল। অ্যান্ড অল অফ আ সাডেন তার চোখ পড়ছে একটা কিছুর দিকে, যেটা দেখে তার কাছে মনে হয়েছে যে এটা একটা হিউম্যান ফিগার। তো সে একটু কাছে যায়, দেখে একটা মহিলা, ভালোই বয়স, সে হচ্ছে এরকম রাস্তার মধ্যে শুয়ে আছে। অ্যান্ড তার স্কার্টটা তার ওয়েস্ট পর্যন্ত উঠানো। সে একটু ভয় পায় যে কি ব্যাপার, কি হয়েছে। পাশ দিয়ে আরেকটা লোক যাচ্ছিল, তাকে ডাক দেয় যে একটু এদিকে আসো। তারপর তারা দুজন চেক করে যে এটা কি মারা গেছে নাকি মারা যায় না, বিকজ তারা কোনো ব্লাড দেখতে পাচ্ছিল না। তো তারা করলো কি, মহিলাটার হাত ধরলো, হাত ধরে দেখে যে হাতটা একদম ঠান্ডা হয়ে গেছে। তারপর মুখ ধরলো, মুখ ধরে দেখে মুখটা একটু গরম। তখন তারা এইটুকু এনশিওর করলো নিজেদেরকে যে না, শি ইজ নট ডেড, মোস্ট প্রবাবলি সে মদ খেয়ে টাল হয়ে পড়ে আছে। তো তারা জানলো আচ্ছা ঠিক আছে। ওই টাইমটাতে বা যে কোনো সময় হোক মানুষ নিজেই থাকে, লাইক দরকার না হলে আসলে ইনভলভ হওয়া পছন্দ করতো না। তো তারা ওখান থেকে চলে আসে, বাট চলে আসার আগে তারা তার স্কার্টটা নামায় দিয়ে যায়, ওখান থেকে তারা চলে যায়। জাস্ট তার কিছুক্ষণ পরেই
4টার দিকে আর কি। ওই সময় যে স্ট্রিট কপসগুলো থাকে না, তাদের চোখে পড়ে। সে দৌড়ায় যায়, বিকজ সে দেখতেছিল মহিলাটা পুরো পুল অফ ব্লাডের মধ্যে বসে আছে, শুয়ে আছে সরি। অ্যান্ড সে সাথে সাথে ব্যাকআপের জন্য কল দেয়, ওখানে পুলিশ আসে। তখনকার পুলিশদেরকে বলা হতো স্কটল্যান্ড ইয়ার্ড, কিন্তু আমরা পুলিশই বলি, যেহেতু আমার বারবার ওই পুলিশটাই আসবে মুখে। তো পুলিশ চলে আসে, ওখানকার মেডিকেল যে অ্যাসিস্ট্যান্ট তারা চলে আসে, এবং তারা এসে ওনার পালস চেক করে ওনার 4:30টার সময় তাকে ডেথ প্রোনাউন্স করে। এবং সে বলে যে সে খুব আগে মারা যায় নাই, কিছুক্ষণের মধ্যে আর কি সে মারা গেছে, কিছুক্ষণ হয়েছে সে মারা গেছে। তার বডি দেখে সবাই এত অবাক হয়ে যায়, বিকজ ওই সময় অনেক মার্ডার হইতো, অনেক রেপ হইতো, বাট এরকম গ্রুসাম কিছু কোনো বডির সাথে তারা কখনো পায় নাই। তার পুরা গলা এখান থেকে এইভাবে এমনভাবে কাটা ছিল, মনে হচ্ছিল যে একদম ডিক্যাপিটেড হয়ে যাবে, লিটারালি ঝুলতেছিল মনে হয় কিছুর সাথে, বিকজ ফুল একদম অ্যাগ্রেসিভলি কাটা ছিল। আরও শকিং যে জিনিসটা ছিল সেটা হচ্ছে তার অ্যাবডোমিনাল, তলপেট একদম ফাড়া ছিল। তারা খুবই অবাক হয়ে যায় যে এরকম তো আগে কখনো দেখে নাই। আরও অবাককর বিষয় হচ্ছে তার সাথে কোনো রেপ হয় নাই। তো পুলিশের কাছে এটা মনে হয়েছে যে যদি রেপ না হয় তাহলে এই মেয়ে মানুষকে মেরে তার কী লাভ। পরবর্তীতে সব জায়গায় জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় সে একজন সেক্স ওয়ার্কার ছিল, তার নাম হচ্ছে নিকোলাস। সে 43 ইয়ার্স ওল্ড এবং সিঙ্গেল মাদার, তার 5টা বাচ্চা ছিল এবং সে সেক্স ওয়ার্কার ছিল। তো যেহেতু সেক্স ওয়ার্কারের মার্ডার হয়েছে, তো তারা সেক্স ওয়ার্কার্স যে গোষ্ঠী তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। কিন্তু এখানে সব থেকে পেইনফুল জিনিস হচ্ছে, যেখানে বডিটা ছিল না, স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ আর কি একদিকে প্রশ্ন করতে এসে যখন এদিকে আসে, তারপরে তারা ওই জায়গায় যেয়ে দেখে এক মহিলা লিটারালি ওই জায়গায় পানি ঢেলে পরিষ্কার করতেছে। মানে যে প্রুফ আছে বা ছিল, ইটস জাস্ট গন। তারপর চিন্তা করে আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, তাহলে আমরা এখন মর্গে চলে যাই। মর্গে যেয়ে দেখে ডেড বডিকে গোসল টোসল করায়, পরিষ্কার করায়, তারা একদম রেডি করে রাখছে, তার ড্রেস সব ডিস্ট্রয় করে ফেলছে। তো তাদের কাছে লিটারালি কোনো প্রুফ নাই, শুধুমাত্র একটাই তাদের কাছে লিড, সেটা হচ্ছে যে সেক্স ওয়ার্কার আছে, যে ফেলো সেক্স ওয়ার্কার্স আছে, তাদেরকে জিজ্ঞেস করা যে তোমাদের কাছে এমন কেউ আছে কি না যাদেরকে তোমরা সন্দেহ করো। তো সবাইকে জিজ্ঞেস করার পর সবাই একজনের নাম দেয়, এবং তার নাম হচ্ছে জন প্রায়ার, কিন্তু তার নিক নেম হচ্ছে লেদার অ্যাপ্রন। লেদার অ্যাপ্রন কেন? সে একটা লেদারের অ্যাপ্রন পরে সবসময় ঘুরে বেড়াইতো। হ্যাঁ, তাকে দেখে মনে হতো যে বাচার, কিন্তু সে একজন স্লিপার মেকার ছিল। বাট এই স্লিপার মেকিংটা তার মেইন প্রফেশন ছিল না। সে হচ্ছে মানি এক্সটর্শন, সবাইকে ধমক ধামক দিয়ে, সেক্স ওয়ার্কারদের ধমক ধামক দিয়ে তাদের কাছ থেকে টাকা নিত আর কি। তো সবাই তার কথা বলে যে সে নাকি এরকম বলতো যে টাকা না দিলে মেরে ফেলবো, গলা কেটে ফেলবো, মেরে ফেলবো, এই ধরনের। তো সবাই তাকে অনেক সন্দেহ করতেছিল, পুলিশও তাকে এখন সন্দেহ করে। এখন পুলিশ তার কাছে যাওয়ার আগে লোকটা লিটারালি ওখান থেকে পালায় চলে যায় তার আত্মীয়র বাসায়। এখন পুলিশের সন্দেহ তো আরও বেড়ে যায় যে যখন আপনি বলবেন যে ও সাসপেক্ট, অ্যান্ড দেন সাসপেক্টের বাসায় যায় দেখবেন সে পালায় গেছে, তাহলে সন্দেহ তো বাড়বেই। তো পুলিশ এখানে মেইন সাসপেক্ট থাকে লেদার অ্যাপ্রন, তার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করতে থাকে। মিনওয়াইল জাস্ট 8 তারিখে যখন কিনা সব কিছু হচ্ছে, ওই 31 অগাস্টের মার্ডার নিয়ে সব কিছু হচ্ছে, জাস্ট তার কিছুদিন পরে 8 সেপ্টেম্বর আরেকটা মার্ডার হয়। বাট এই মার্ডারের সময় লেদার অ্যাপ্রন তার গ্রামের বাড়ি ছিল, যেখানে সে পালাই গেছিল। তাহলে লেদার অ্যাপ্রন যদি পালায় যায়, তাহলে এই মার্ডারটা কী করলো? নিকোলাসের বডির সাথে এত অ্যাগ্রেসিভ কিছু হয় নাই যতটা কিনা এই সেকেন্ড বডির সাথে হয়েছে। পুলিশের মাথায় ঢুকতেছিল না যে কার এরকম মানে মেয়েদের উপর এত রাগ, বিশেষ করে সেক্স ওয়ার্কারদের উপর, যে তাদের বডির সাথে এরকম করতেছে। বিকজ নেক্সট যে মার্ডারটা হয় সেটাও একজন সেক্স ওয়ার্কার, এবং প্রথমে যেই জায়গায় হয়েছিল তার থেকে একটু দূরে একটা জায়গায়। 8 সেপ্টেম্বর সকাল 6টার দিকে একটা ডেড বডি পায় হানবেরি স্ট্রিটের এখানে, প্রথম মার্ডার থেকে অনেক কাছে। তার মানে এই সিরিয়াল কিলারটা বা এই মার্ডারারটা আর কি ওই আশেপাশেই থাকে। বয়স ছিল 28 ইয়ার্স। অ্যানি, সে সিভিয়ারলি অ্যালকোহলিক ছিল অ্যান্ড ফোর্স টু সেক্স ওয়ার্ক বলতে পারেন, বিকজ আর কোনো কাজের উৎস ছিল না। তার বডিটা ভয়ঙ্করভাবে রাখা ছিল, সেম মাথাটা একদম কাটা ছিল, অ্যান্ড তার
লোয়ার অ্যাবডোমিনাল থেকে তার ইউটেরাসটা বের করা ছিল। সিরিয়াসলি ওয়াই? তো তখন পুলিশের মাথায় আসে এই মার্ডারটা এমন কেউ করতেছে যে কিনা এই মেডিকেল সায়েন্সের সাথে অনেকটা পরিচিত। মানে অর এলস একটা ফুল বডি থেকে এই 6টার সময়, মানে লিটারেলি সকালে যখন কিনা মানুষজন বাহিরে, তখন নিশ্চয়ই অনেক অল্প সময়ের মধ্যে মার্ডারটা হয়েছে। তখন কিভাবে এরকম কাটাছেঁড়া করে দেন তার ইউটেরাস, ইটস এ ভেরি স্মল থিং, দেন ওইটাকে বের করে নিয়ে আসছে। তো পুলিশের কাছে এটা লিটারেলি তারা ভাবছে যে যেহেতু এরা সেক্স ওয়ার্কার্স, তো তাদের আগে পিছে কেউ নাই, এই জন্য হয়তো বা এদেরকে টার্গেট করে এদের বডি থেকে অর্গ্যানসগুলো বের করে কেউ অর্গ্যান সেল করতেছে। অ্যান্ড পুলিশের মাথায় একজন সাসপেক্ট ছিল, সে হচ্ছে একজন আমেরিকান ডক্টর। এবং যে কিছু গোয়েন্দা সূত্রে জানা যায় না যে এরকম একজন ডক্টর এরকম অর্গ্যান সেল করতেছে, পুলিশের কানে আসছিল যে এরকম একজন লোক সেল করতেছে, ইউটেরাস সেল করতেছে মানুষের কাছে। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে, পুলিশ কোয়েশ্চেন করতে গেলেও সবাই বলছে যে না, এরকম কিছু হয় নাই। কারণ যদি কেউ স্বীকার করে তাহলে তো সেও ফাঁসবে যে হ্যাঁ তুমি এরকম ইউটেরাস কিনতেছিলা। এই সব ঝামেলা যখন চলতেছে, প্রশ্ন করা হচ্ছে আশপাশে, 29 সেপ্টেম্বরের দিকে, হ্যাঁ, একটা নিউজ পেপার এজেন্সি স্কটল্যান্ড ইয়ার্ডের কাছে একটা চিঠি দেয়, যে চিঠিটা তারা পেয়েছিল। অ্যান্ড ওই চিঠিতে যেটা লেখা ছিল, আমি জাস্ট ওইটা একটু বলি আপনাদেরকে। ইটস আ ভেরি ফানি ওয়ান, ওকে। ডিয়ার বস, I keep on hearing the police have caught me, but they won't fix me just yet. I have laughed when they look so clever and talk about being on the right track. That joke about leather apron gave me real fits. I am down on horse and I shan't quite ripping them till I do get buckled. Grand work the last job was. I gave the lady no time to squeal. How can they catch me now? I love my work and want to start again. You will soon hear of me with my funny little games. I saved some of the proper red stuff in a ginger beer bottle over the last job to write with it, but it went thick like glue and I cannot use it. Mane blood. Red ink is fit enough. চিঠিটা লাল কালিতে লেখা ছিল, কারণ সে যে ব্লাডটা কালেক্ট করছিল ভিকটিমের বডি থেকে, ওইটা শক্ত হয়ে গ্লুর মতো হয়ে গেছে, যেটা দেশে লিখতে পারে নাই। I hope, okay, red ink is fit enough, I hope. Ha ha. The next job I do, I shall clip the lady's ear off and send to the police officers just for jolly, wouldn't you? Keep this letter back till I do a bit more work, then give it out straight. My knife's so nice and sharp. I want to get to work right away if I get a chance. Good luck. Yours truly, Jack the Ripper. Don't mind me giving the trade name. Wasn't good enough to post this before I got all the ranking of red ink off my hands. Curse it. No luck yet. They say I'm a doctor now. Ha ha. সব সময় নিউজ এজেন্সিজ দেন অন্যান্য যারা এই কেসগুলো ইনভেস্টিগেট করে, তারা সাধারণত কিলারদেরকে নাম দেয়। বাট এই একটা কিলার যে কিনা নিজের নাম নিজেই দিছে, জ্যাক দ্য রিপার, সে নিজেই বলে যে তার নাম হচ্ছে জ্যাক দ্য রিপার। তার চিঠিটা দেখে পুলিশের মাথায় এটা আসে যে বাই দ্য ওয়ে, সেকেন্ড মার্ডারটার এখানে একটা লেদার অ্যাপ্রন ফেলানো ছিল, উইচ ইজ ভেরি অবভিয়াস। কিন্তু লেদার অ্যাপ্রনের যার কথা বলছি সে তখন সিটিতে ছিল না। সো পুলিশ এটা খুব সহজেই ধরতে পারে, আবার ধরতে পারে না, আমি জানি না। ওই টাইমের পুলিশরা মনে হয় একটু ডাল ছিল বা কিছু। অ্যান্ড অলসো ওই টাইমের টেকনোলজিও অত বেশি ইমপ্রুভ ছিল না। ডিএনএ টেস্টটাও তো আসছে বহু বছর পরে। সো ডিএনএ টেস্ট করে যে বলবে এই মার্ডারটা এর সাথে এটা জড়িত, এটা অনেক লেন্দি প্রসেস, অনেক সময় হইতোও না। খুবই বিধিকিচ্ছার একটা অবস্থা ছিল। তার মধ্যে এই চিঠিটা দেখে সবার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে যায় যে আচ্ছা তাহলে এখন কি হইলো, তার মানে কি আমরা কেউ সেফ না। 30 সেপ্টেম্বর 1888 সাল স্কটল্যান্ড ইয়ার্ডের জন্য ওয়ান অফ দ্য মোস্ট হেকটিক ডেট ছিল, বিকজ এই ডেটে তারা দুইটা মার্ডার করা বডি পায় আর কি। প্রথম বডিটা খুব একটা বেশি প্রবলেমেটিক ছিল না, তার জাস্ট গলা কাটা ছিল অ্যান্ড খুব একটা রাশের মধ্যে মোস্ট প্রবলি তাকে মার্ডার করা হয়। বাট নেক্সট যে বডিটা পুলিশ পায়, দ্যাট ওয়াজ ইন্টেন্স।
ইন্টেন্স। প্রথম যে বডিটা পায় তার নাম ছিল এলিজাবেথ, 30 বছর বয়স। অ্যান্ড এই মার্ডারটাতে আই উইটনেস ছিল। একজন ক্লেম করে ওই সময় একটু বৃষ্টি হচ্ছিল, যে ব্রিজের নিচের জায়গাটাতে সে এবং তার সাথে আর একজন ওয়েট করতেছিল। সে মোটামুটি ভালোই লম্বা ছিল, 5 ফিটের আরও বেশি উপরে, একটা ব্রাউন কালারের কোট পরা ছিল, মানে ওভারকোট পরা ছিল, মাস্তাস ছিল, অ্যান্ড দেন ক্যাপ পরা ছিল একটা, অ্যান্ড তার হাতে একটা পাইপ ছিল। অ্যান্ড তারা দুজন মেকআউট করতেছিল ওইটার ভিতরে দাঁড়ায়, বিকজ তখন বৃষ্টি হচ্ছিল। সো পিপল সে অ্যাজিউম করতেছিল তারা হয়তো লাভার অ্যান্ড বৃষ্টির জন্য ওয়েট করতেছে, অ্যান্ড তারা ওখানে মেকআউট করতেছে, এই ধরনের একটা সিচুয়েশন। তো সে প্রথম ওই জিনিসটা দেখে 11:45-এর সময়, তারপরে সে ওখান থেকে চলে আসে। বাট যখন আবার ওই রাস্তা দিয়ে সে ব্যাক করতেছে, তখন সে যেটাকে রোম্যান্টিক ভাবছিল সেটা রোম্যান্টিক ছিল না। কেন? কারণ সে তখন দেখতেছিল যে ওই দুজন, মানে ওই লোকটা মহিলাটাকে পিটাইতেছে। তখন ওই লোকটার মাথায় আসে এটা নিশ্চয়ই লাভার না, এটা মানে হাজব্যান্ড ওয়াইফ। সো হাজব্যান্ড ওয়াইফকে পিটাইতেছে। সো আমি এদিকে আসলে আর মাথা না ঘামাই, লেটস জাস্ট ওয়াক বাই। হ্যাঁ, তো সে হেঁটে যাচ্ছে, অ্যান্ড ওই পাশে আর একটা লোক দাঁড়ানো ছিল যে হচ্ছে পাইপ দিয়ে স্মোকিং করতেছিল। তো ওই লোকটা, ওই পাশের লোকটা যে নাকি মহিলাটাকে পিটাচ্ছিল, সে এই লোকটাকে চিল্লায় বলতেছিল যে ওইটাকে ধরো। হ্যাঁ, তো এটা বলার পরে ওই উইটনেসটা তো ভয় পেয়ে যায়, সে আরো জোরে দৌড় দেয়। ওই লোকটাও তার পিছনে পিছনে একটু দৌড় দেয়, বাট তারপরে আর উনি আর ওদের দুজনকে দেখে না। পুলিশ ওই সেকেন্ড যে মানুষটার কথা বলতেছি না, ওনাকে না পাইছিল, ধরছিল, বাট তাকে ছাইড়াও দিছিল, জানি না কেন। জাস্ট 1 ঘন্টা পর এলিজাবেথের বডিটা পাওয়ার জাস্ট 1 ঘন্টা পর পুলিশ আর একটা বডি উদ্ধার করে। এলিজাবেথের বডির সাথে তেমন কিছু হয়েছিল না, মনে হচ্ছিল যে সময় পায় নাই আসলে এলিজাবেথের বডিকে কিছু করার। বাট সেকেন্ড বডিটার এত বাজে অবস্থা ছিল। সেকেন্ড বডিটার ভিকটিমের নাম ছিল ক্যাথরিন, এবং তার বডিটা পাওয়া গেছে একটা 45 মিটার স্কোয়ারে। এবং তার মার্ডারের কিছুক্ষণ আগেই তাকে পুলিশ একবার গ্রেফতার করে বিকজ অফ তার ড্রাঙ্ক বিহেভিয়ারের জন্য। সে হচ্ছে সিভিয়ারলি ড্রাঙ্ক হয়ে থাকতো, এই জন্য তাকে গ্রেফতার করছিল। জাস্ট গ্রেফতার হওয়ার কিছুক্ষণ পরেই আর কি তার মার্ডারটা হয়। এই মার্ডারটাতে 3টা উইটনেস ছিল, লিটারেলি 3টা উইটনেস। অ্যান্ড অনেক বড় একটা জিনিস এই মার্ডারটাতে পুলিশ মিস করে, সেটা হচ্ছে তার বডিটাকে যেখানে পায়, জাস্ট তার ওয়ালেই বিশাল বড় একটা মেসেজ লেখা থাকে। অ্যান্ড এটা নিয়েও একটা ঘাপলা করে। ঘাপলা কি, কিছু কিছু অফিসার বলে এই লেখাটা নিয়ে আমাদেরকে ইন্সপেক্ট করা উচিত, আর কিছু কিছু অফিসার বলে না, করা উচিত না। কেন করা উচিত না? বিকজ এইখানে একটু রেসিজমের একটা টাচ পাওয়া যায়। হ্যাঁ, যার জন্য বিগ বস যখন আসে তখন সে ডিসিশন দেয় যে হ্যাঁ, এই মার্ডার সামলাইতে যা দেখা যাবে যে একটা বড় একটা কেওয়াস তৈরি হবে, বেটার তোমরা এটাকে মুছে ফেলো। লেখাটা কি ছিল আমি পড়ে শোনাচ্ছি আবার, জাস্ট ওয়েট। দেয়ালের ওই লেখাটার নাম দেওয়া হচ্ছে গুলস্টন স্ট্রিট গ্রাফিতো, এবং ওখানে লেখা ছিল দ্য জুইস আর দ্য ম্যান দ্যাট উইল নট বি ব্লেমড ফর নাথিং। হ্যাঁ, আমি জানি না মানে লোকটা আসলে কি ছিল, কেনই বা তার এত, আই ডোন্ট নো, আমি কোনো মন্তব্য করতে চাই না। কেন, এখন এমনিই অনেক ঝামেলা চলতেছে, কিছু বললে আবার কি কি মানুষের আলাদা একটা নেগেটিভ সাইডে চলে যাব। আমি নেগেটিভ মার্কেটিং চাই না আসলে, এই জন্য আমি কিছু বলতে চাচ্ছি না। বাট এই মার্ডারটার সাথে খুবই বাজে হয়েছে। হ্যাঁ, তার একটা কান কাটা ছিল, জাস্ট লাইক চিঠিতে বলা ছিল যে এই বডিটাতে একটা কান কাটা থাকবে। তার কিডনি মিসিং ছিল, তার মানে পেটের ভেতরের যে অর্গ্যানসগুলো আছে ওগুলাকে লিটারেলি বাহির করে, মানে সব কিছুকে মনে হয় বাহির করে নিয়ে আসার মতো অবস্থা ছিল। হ্যাঁ, মানে সে যে বডির সাথে কি করতেছিল আল্লাহ জানে। ও খুবই বাজে ছিল, খুবই বাজে ছিল। মানুষ কত লাইফলেস হতে পারে দেখেন। এরপর থেকে না একটার পর একটা চিঠি আসা শুরু করে, কিন্তু ম্যাক্সিমাম টাইপে চিঠিগুলা মানে পুলিশের কাছে মনে হতো যে দিজ আর ফেক, কপি ক্যাটস টাইপের। অন্য কেউ নিজেকে জ্যাক দ্য রিপার বলতে চায় এবং প্রাইড নিতে চায় এবং এই মার্ডারগুলা সে করছে এরকম বোঝাইতে চায়, জানি না কেন। হ্যাঁ, তো এই সব চিঠির মধ্যে অক্টোবরের 1 তারিখের একটা চিঠি খুব বেশি অ্যাটেনশন ক্যারি করে আর কি পুলিশের। ওইটার নাম ছিল সসি জ্যাক। ওইটাও আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। I was not coding, dear old boss, when I gave you the tip.
You will hear about Saucy Jack's work tomorrow, double even this time. Number one squealed a bit, couldn't finish straight off, had not time to get years off for police. Thanks for keeping last letter back till I got to work again. Jack the Ripper. ওই যে বললাম না, প্রথম যে মার্ডারটা হয় ওই মার্ডারে খুব একটা বডির সাথে ছেড়খাড় করা হয় নাই, বাট সেকেন্ড মার্ডারটাই বিভৎস বানাই ফেলছিল। মুখে কত যে মানে আঁচড়ের দাগ, ফুল বডিতে চাকু দিয়ে মার্ক, মানে মনে হয়েছিল বডির সাথে সে খেলতেছে। অ্যান্ড হি ইজ এনজয়িং, সে এনজয় করতেছে সে যা করতেছে। অ্যান্ড এই বডির এই অবস্থা দেখে ডক্টর আরও স্ট্রংলি বিলিভ করে যে যেই মার্ডারটা করতেছে তার মেডিকেল সায়েন্সের সাথে অবশ্যই কোনো লেনাদেনা আছে, বিকজ সে খুব প্রিসাইজলি কাটসগুলো করতেছে, খুব প্রিসাইজলি সব কিছু বের করতেছে পেট থেকে। একটা মানুষের পেটে 7টা স্তর থাকে, আমাদের পেটে 7টা স্তর থাকে, অ্যান্ড ইটস নট ইজি। অ্যান্ড এমনও না যে পেটটাকে ছিঁড়ে ফেটে বের করছে, ইটস আ ভেরি ক্লিন কাট। তারপরে না অনেক দিন জ্যাক দ্য রিপারের কোনো মার্ডারের নিউজ পাওয়া যায় নাই। হ্যাঁ, অনেকে ভাবে কি জ্যাক দ্য রিপার চলে গেছে বা সে কি গ্রেফতার হয়েছে, মানে অনেক কিছু চিন্তা করে মানুষ। যখন অনেক কিছু চিন্তা করে একটু রিল্যাক্স হতে যায়, জাস্ট ওই মুমেন্টেই জ্যাক দ্য রিপার আবার হানা দেয়। অ্যান্ড ইটস অন নভেম্বর 1888 সাল, সেম সালেই একজন ফিমেলকে তার নিজের বিছানায় নিজের বাসায় পাওয়া যায়। অ্যান্ড তাও যেভাবে পাওয়া যায়, ভাই জাস্ট মাফ করেন, মাই গড, মানে কি দোষ করছিল মেয়েটা। সেম, সেও সেক্স ওয়ার্কার ছিল, অ্যালকোহলিক ছিল, বা তার একটা বয়ফ্রেন্ড ছিল, কিন্তু বয়ফ্রেন্ডের সাথে সে থাকাটাকে খুব একটা মানে সেফ মনে করতেছিল না, বা বয়ফ্রেন্ডও থাকতে চাচ্ছিল না, বিকজ বয়ফ্রেন্ডের তার সেক্স ওয়ার্কের করার প্রতি অনেক অবজেকশন আছে, উইচ ইজ অবভিয়াস অ্যান্ড ভেরি ওকে। তো তাদের মধ্যে এরকম একটা অলমোস্ট ব্রেকআপ পর্যায়ে চলে গেছিলো। হ্যাঁ, সে ওই দিন তার বয়ফ্রেন্ড আর কি ওই দিন বাসা থেকে বের হয়ে যায় চিল্লাচিল্লি করে, তারপরে আর কি এই ইনসিডেন্টটা হয়। তো যেই হোটেলে সে ছিল, যে মোটেলে সে ছিল, সেখানকার যে ভাড়ার যে টাইমটা, ওই ভাড়া দেওয়ার টাইমটা হয়ে গেছে। সো যে রিসেপশনিস্ট সে চিন্তা করে যে সে তো ভাড়া দেয় নাই, এই জন্য সে উপরে যায়, যে তার কাছ থেকে ভাড়া কালেক্ট করতে যায়। দরজা লক ছিল, বাট পাশেই একটা জানালা ছিল, সো জানালা দিয়ে হাত দিয়ে লকটা খোলা যায়। লকটা খুলে সে জাস্ট ঘরের মধ্যে ঢুকে, অ্যান্ড দ্যাট পারসন জাস্ট এতই অবাক হয়ে গেছিল, বিকজ এই ধরনের জিনিস আগে কখনোই হয় নাই। তার বডিটার সাথে যে কি করছে, লিটারালি মাথা তো ফুল একদম কাট করা, মুখে অসংখ্য কাটার দাগ, দেখে চেনা যাচ্ছে না বডিটাকে। বডিটার পেটটা ফুল ফাড়া, অ্যান্ড প্রত্যেকটা অর্গ্যানস বের করা। তার বুবসের জায়গাটাকে একদম রাউন্ড করে কাটা, একটা তার মাথার পেছনে দেওয়া, আর তার যেই কিডনি ওটা তার মাথার পেছনে দিয়ে বালিশের মতো করে এভাবে আর কি শোয়ায় রাখা হয়েছে। তার যেই লাঞ্চ, সেটাকে তার দুই পাকে এভাবে ইয়োগা পোস্টারে করে মাঝখানে রেখে দিছে। এই ছবিটা I don't know if you can see. কেউ সার্চ দিয়ে দেখতে যায় না, মাথা নষ্ট হয়ে যাবে, আপনার ফুল ডে নষ্ট হয়ে যাবে, আপনার ফুল লাইফ নষ্ট হয়ে যাবে, যে একটা বডির সাথে কীরকম না করলেই নয়। তার মুখটাকে এমনভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে যে চেনা যাচ্ছে না। তার বডি স্কিন করা ছিল, লাইক স্কিন উঠানো হয়েছে এত প্রিসাইসলি, মনে হয়েছে যে কিলারের কাছে মনে হয় অনেক সময় ছিল। প্রত্যেকটা বডি পার্টস আলাদা করা ছিল, প্রত্যেকটা বডি পার্টস এক একভাবে রাখা ছিল। তাদের বডির যে ইন্টেস্টাইনটা আছে না, ওইটাকে বের করে তার বডির এইভাবে করে ঘুরায় রাখা ছিল। মানুষের কাছে এটা পুরো একটা আতঙ্ক, একটা হিস্ট্রি হয়ে গেছে যে একটা মানুষকে মারার পরে তার বডির সাথে এরকমও করা যায়। আর কিছু ছাগল যারা কিনা এই জিনিসটাকে ক্রেডিট মনে করে কপি ক্যাটের মানে হয়ে বিভিন্ন চিঠি লিখে শুরু করতো, যে ক্লেম করতো সে জ্যাক দ্য রিপার। বডিটাকে ওখান থেকে সরানো হয়, প্রশ্ন করা শুরু হয়ে যায়, আশেপাশে সবাইকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়ে যায়। বাট গেস হোয়াট,
এই ফুল হিস্ট্রিটা এখনও মিস্ট্রি। মানুষ জানে না জ্যাক দ্য রিপার কে। অনেক অনেক অ্যাজাম্পশন করে, মানে এটা সব অ্যাজাম্পশন, কোনোটাই প্রুভেন না। বাট এই ম্যারিকেন মার্ডারের পরে ম্যারিকেনের বয়ফ্রেন্ডকে অনেকে সাসপেক্ট করে, যেহেতু তার বয়ফ্রেন্ডের এই সেক্স ওয়ার্কে কাজ করাটা একদমই পছন্দ ছিল না, এবং তার এই যেহেতু তারই একমাত্র অ্যাক্সেস ছিল তার ঘরে, এই জন্য অনেকেই তাকে সন্দেহ করে যে সে হয়তো ঘরে বসে এরকম করছে। বাট দেন এগেন এটাও একটা অ্যাজাম্পশন, এটাও প্রুভেন না। অ্যান্ড অলসো স্কটল্যান্ড ইয়ার্ডও কী করছে আমি জানি না, কারণ এই মার্ডারের পর থেকে আর কোনো মার্ডার রিগার্ডিং জ্যাক দ্য রিপার বা এই ধরনের ব্রুটাল মার্ডার হয় নাই, যার জন্য মানুষ অনেক দিন পরে আর কি মানুষ খেয়াল করে যে হ্যাঁ কোনো মার্ডারের তো হিস্ট্রি শুনতেছি না, স্টোরি শুনতেছি না, তার মানে জ্যাক দ্য রিপার কি চলে গেছে? তো জ্যাক দ্য রিপারে কী হয়েছে? সে কি রিটায়ার করবে এই জন্য সে এইভাবে মার্ডার করছে? এইসব জিনিস চিন্তা করতেছিল। এখন মডার্ন সায়েন্স আসার পরে জ্যাক দ্য রিপারের এই কেসগুলো নিয়ে অনেকভাবে গবেষণা, অনেক কিছু করা হয়, বাট এত বছর আগের মার্ডারের কোনো কিছু বের করতে পারবে কিনা আই ডোন্ট নো। বাট ওই মার্ডারের স্পটগুলোকে এখন ট্যুরিস্ট স্পট হিসাবে খুলে দেওয়া হয়েছে। ওই জায়গাগুলোকে ওরকম জ্যাক দ্য রিপার এই টাইপে ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন যে এই জায়গায় জ্যাক দ্য রিপার ছিল। এটা একটা ট্যুরিস্ট স্পট হয়ে গেছে, এটা অনেক গ্লোরিফাইড একটা জিনিস হয়ে গেছে। বাট এটা এরকম গ্লোরিফাইড জিনিস ছিল না, ইট ওয়াজ হরেবল। জাস্ট থিঙ্ক যে আপনি একটা মেয়ে অ্যান্ড এই টাইপের কিছু হয়েছে, আপনি নিতে পারতেন ওই সময়। এটা গ্লোরিফাই করার কিছু ছিল না, এটা ট্যুরিস্ট স্পট হওয়ার কিছু নাই। কিন্তু এই জায়গাগুলো এখন ট্যুরিস্ট স্পট করা হয়েছে। ওই টাইমের যে ফাইলসগুলো ছিল ওগুলো এখন পাবলিকের জন্য ওপেন করে দেওয়া হয়েছে। মানুষজন ওগুলো পড়ে, বিভিন্ন ধরনের অ্যাজাম্পশন তৈরি করে এবং সেগুলো পোস্ট করে বা সেগুলো নিয়ে কাজ করতেছে। আই রিয়েলি হোপ যাতে বের হয়, বাট আই ডোন্ট থিঙ্ক সো যে এই 80s কাহিনী এখন এসে সলভ হবে, বা এখন সলভ হলেও যে মার্ডার করছে সেও হয়তো মোড়ে বুদ্ধি হয়ে গেছে। সো আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য, আই ডোন্ট নো। যাই হোক, মার্ডারগুলো খুবই ব্রুটাল ছিল, ভয়ঙ্কর ব্রুটাল ছিল। এই স্টোরিটা একটা আনসলভ মিস্ট্রি কেস, অ্যান্ড আমার চ্যানেলে অনেকেই পছন্দ করে না, বাট দিস ইজ দ্য স্টোরি আমি চাচ্ছিলাম যে আমার পেজে থাকুক। সো দ্যাটস দ্য স্টোরি অফ জ্যাক দ্য রিপার, দ্য বিগেস্ট আনসলভ মিস্ট্রি ইন মার্ডার মিস্ট্রি। সো আই হোপ ইউ লাইক টু দ্য স্টোরি। খুবই অগোছল একটা স্টোরি, বিকজ আজকেও আমার সময় নাই, আই এম রিয়েলি ইন আ হারি। বাট হোপ আপনারা আমাকে ভুলেন নাই। সো টু প্রুভ দ্যাট অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না, অ্যান্ড আই উইল ট্রাই মাই বেস্ট to be regular again, because আমাদের তো subscriber দরকার, right? So help me to get more subscriber. Thank you so much guys for listening me again. I hope to see you guys soon. Allah Hafiz.